হস্তশিল্প ও কুটির শিল্প প্রসারে বাংলাদেশের যে সকল নারীরা আন্তর্জাতিকভাবে খ্যাতি ও অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে ফ্যাশন ও কারুশিল্প ডিজাইনার বিবি রাসেল অন্যতম। আবহমান বাংলার গ্রামীণ নারীরা শত শত বছর ধরে সুই সুতোর জাদুতে নকশিকাঁথা, শীতলপাটি, কুটির শিল্প প্রসারে দারুণ ভূমিকা রেখে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজকের অতিথি আমাদের শেখ সোমা আপু। তিনিও কিন্তু হস্তশিল্পর কাজ করছেন এবং তার এই প্রসার, তার এই কাজ বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও পৌঁছে গেছে। আমরা শেখ সোমা আপুর নানান না জানা অনেক কথা জানবো। পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গেই থাকুন। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21 সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রোমানা শিকদার এবং আমার সঙ্গে আছেন আমাদের আজকের অতিথি শেখ সোমা আপু। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপু, আপনার নাম এবং আপনি কি কি নিয়ে কাজ করছেন একটু আমার দর্শকদের বলবেন। আমার নাম শেখ সোমা। আমি কাজ করি হ্যান্ড প্রিন্টিংয়ের শাড়ি, পাঞ্জাবি, 1 পিস, 2 পিস, 3 পিস এবং ন্যাচারাল ডাই এবং ইকো প্রিন্টিং, পাশাপাশি আপনার জিপসামের প্রোডাক্ট এবং ক্যান্ডেল তৈরি করি। আর বিশেষ করে আপনার বাটিকটা ন্যাচারাল ডাইটাই নিয়ে কাজ করি। আর আমার সিগনেচার পণ্য হয়েছে হ্যান্ড প্রিন্টিংটা। চমৎকার চমৎকার। আপু, এবার একটু বলবেন যে আপনি এত কিছু থাকতে এত হ্যান্ড পেইন্টিং বা হচ্ছে এই পণ্য ন্যাচারাল ডাইং এই সকল নিয়ে কেন কাজ করছেন, এটাই কেন? আমার আসলে স্বপ্ন ছিল চাকরি করব। সেই সুবাদে যখন চাকরি হয় নাই তখন আমার একটু আঁকাআঁকির শখ ছিল, কিন্তু এতটা ছিল না। তো আমার এই নিজস্ব ডিজাইনে কাজ করতে আমার ভালো লাগে। তো আমি সেটার জন্য এই হ্যান্ড প্রিন্টিংটা কাজ করি। আচ্ছা আচ্ছা, এটাই আপনার সিগনেচার আইটেম? হ্যাঁ, আমার সিগনেচার আইটেম হচ্ছে হ্যান্ড প্রিন্টিং। আচ্ছা আচ্ছা, চমৎকার। আপু, এবার একটু বলবেন যে আপনার জন্ম এবং বেড়ে ওঠা কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে আপনার করিমগঞ্জ উপজেলা, কিশোরগঞ্জ জেলা, করিমগঞ্জ উপজেলা, গুজাদিয়া টামনি আগন্তপাড়া। তো একদম গ্রাম থেকেই, আমি থাকি শহরে কিন্তু গ্রাম থেকেই উঠে আসা। আচ্ছা আপু, ছোটবেলায় কি আপনার মনে হতো যে আপনার নিজস্ব একটা নাম হবে, সবাই আপনার ওই নাম ধরে চিনবে, এরকম কি কোনো ব্যাপার ছিল যে আইডেন্টিটি যে ব্যাপারটা, ওটা কি ছিল? হ্যাঁ আপু, ওইটা আমার আব্বা সব সময় বলতো যে মেয়েদের একটা পরিচয়ের দরকার। তো সেখান থেকে খুব উৎসাহ হইতো যে চাকরি করব। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল, বাবাকে দেখতাম, বাবা আপনার একজন শিক্ষক। তো সেই সম্মানেতে মনে হইতো যে আমি একজন শিক্ষক হব। আমার সেই কনফিডেন্স, আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করছি যে আমি শিক্ষক হব। তো যখন আপনার অনার্স মাস্টার্স কমপ্লিট, চাকরি হয় নাই, আমি প্রাইমারি ভাই দিয়েছি, অনেক পরীক্ষা ভাই দেওয়ার পরে যখন হয় নাই তখন আমি দেখা গেছে এই আরেকজনের সহযোগিতা, আমার এক স্টুডেন্টের আম্মু সহযোগিতা, আমি এই কাজে চলে আসি। আচ্ছা আচ্ছা, চমৎকার, খুব ভালো লাগলো। আপু, এবার একটু বলবেন যে আপনার এই হ্যান্ড পেইন্ট, এইগুলোর জন্য আপনি কি কোথাও কোনো প্রশিক্ষণ? প্রথম প্রশিক্ষণ নিয়েছি আমাদের কিশোরগঞ্জে একজন আপু, ওনার কাছ থেকে। তারপরে আমি আপনার রাজশাহী একজন ভাইয়ার কাছ থেকে আমি হ্যান্ড প্রিন্টিংটা শেখার জন্য সেই কিশোরগঞ্জ থেকে অনেক যুদ্ধ করে ওই ভাইয়ার কাছ থেকে আমি 1 সপ্তাহ ট্রেনিং দিয়ে আসছি। এর মধ্যে যুব উন্নয়ন অধিদপ্তরে ট্রেনিং দিছি এবং পার্সোনালি ট্রেনিং তো দিছি। তো যুব উন্নয়ন থেকে, এসএমই ফাউন্ডেশন থেকে ওইগুলো দিয়ে দিছি। চমৎকার। তার আপু হচ্ছে আঁকা আঁকি করতে পারতো ছোটবেলা থেকেই, তারপরেও কিন্তু তার এই আঁকা আঁকি দিয়ে যেহেতু তিনি বাণিজ্যিকভাবে কাজ করবেন, তার আগে আপু কিন্তু শিখে পড়ে এসেছেন। তিনি যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ করেছেন এবং আরো অন্যান্য অনেক জায়গা থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়েই কিন্তু তিনি বাণিজ্যিকভাবে কাজে লেগেছেন। আপু, একটু বলবেন যে নতুন উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ নেওয়া কতটা জরুরি? আপু, এক প্রশিক্ষণটা হচ্ছে এরকম একটা জিনিস, আমরা ইউটিউব বা বই, এখন মোবাইল ঘাটাঘাটি করলে সবাই কাজ দেখতে পারি, কিন্তু মেইন যে একটা জিনিস সেটা কিন্তু আমরা প্রশিক্ষণ না নিলে বুঝতে পারি না। যেমন আমার ক্ষেত্রে যখন আমি হ্যান্ড প্রিন্টিং শিখি, প্রথম আমার কাজের অবস্থা এরকম ছিল যে কাজটা ধরলে হয়তো একদম মোটা হয়ে গেছে। যখন আমি প্রশিক্ষণ নিচ্ছি তখন দেখা গেছে আমার কাজের ফিনিশিং বা এটার ভিতরে যে ডিটেলস সেটা কিন্তু আমি জানতে পারি, কিন্তু ইউটিউব থেকে আমি সেই ডিটেলসটা
জানতে পারি নাই। আচ্ছা। তো এই জন্য আমি মনে করি প্রত্যেকেরই যে সবাই উদ্যোক্তা হয় যে আমি পারি কিন্তু আমার এটা প্রশিক্ষণ না নিলে এটা কখনোই সফল হবে না, এর জন্য প্রশিক্ষণ নিতেই হবে। আমি মনে করি প্রশিক্ষণ প্রত্যেকটা স্টুডেন্টকে যে যেটা নিয়ে কাজ করবে সেটার উপরে সেই প্রশিক্ষণ নেওয়া দরকার। চমৎকার বলেছেন। আপনি হয়তো একটা বিষয় খুব দক্ষ, আপনি জানেন যে এটা আমি পারি, আমি খুব ভালো করে পারি, তারপরে আপনি যদি সেটার হাতে কলমে প্রশিক্ষণ নেন, কারণ শেখার আসলে কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই। তো আপনি যদি এটা ভালো মতো আপনার স্কিলটাকে আপনি যদি আরও একটু ডেভেলপ করে কাজে নামেন, তাহলে আপনি কিন্তু সফলতা খুব সহজেই নিয়ে আসতে পারবেন। আপনি এবার একটু বলবেন যে আমাদের নারী পুরুষ নির্বিশেষে আমাদের অনেক রকমের প্রতিবন্ধকতা থাকে। আপনার জীবনের প্রতিবন্ধকতা কি ছিল এবং সেটা থেকে আপনি কিভাবে ওভারকাম করেছেন? নারী পুরুষ প্রতিবন্ধকতা থাকলেও কিন্তু আমার বাবা সেটা কখনো আমাদের ভাই বোনের মধ্যে ব্যবধান করে নাই। বাহ। তো সেই ক্ষেত্রে আমি দেখা গেছে অনেক সফল, আমার ভাইয়ারাও সাপোর্ট করছে, আমার দেখা গেছে আত্মীয় স্বজন যারা আছে সবাই আমার এই কাজে সফল, মানে দেখা গেছে যে খুব সাপোর্ট করছে, যে কারণে আমি সহজেই আমার কাজটা শুরু করছি আপনি 2021 সাল থেকে। আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমি এখন অনেক সফলতা মানে সব দিক দিয়েই বর্তমানে ট্রেনার হিসেবে আছি বিভিন্ন এই কাজের জন্য। কিন্তু ওই যে নারী পুরুষ কিন্তু এই কাজের জন্য আমি সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা হয়েছে আমার গ্রামে। গ্রামে দেখা গেছে অনেকে বলতো সহজ ভাষায়, যেটা আমাদের গ্রামের ভাষায় বলতো মাস্টারের মেয়ে কাপড় বেচে। তো সেই ক্ষেত্রে আমার বাবা কিন্তু সেই ক্ষেত্রে আমাদের খুব উৎসাহ দিত, তোমার যখন সফলতা আসবে তারাই তোমাকে ডাকবে। সত্যি সেরকমই ঘটনা ঘটছে। যখন আমি এই কাজের জন্য যখন আমি মানে বিভিন্ন কাজে আমার যখন আমাকে এইগুলা নিয়ে খুব প্রতিবন্ধকতা করতো, তখন আমি কিন্তু সবাইকে আমার সাথে অ্যাড করছি। আমার কাজের এই সফলতা দেখে দেখা গেছে আরো 2টা মেয়েকে উদাহরণ দিছে, দেখো ও কিন্তু এখন ঠিকই ও কাজ করতেছে। তো সেই সফলতাটাই যখন বাবার কাছে বলতাম, যখন তুমি কাজ করবা তাহলে দেখবা তোমার এটা এমনিতেই এই প্রতিবন্ধকতাটা থাকবে না। চমৎকার চমৎকার, খুব ভালো বলেছেন। এবং আমাদের দেশের মানুষ আমরা আসলে হয়তো অনেক উদার হয়েছি, মন মানসিকতা দিয়ে কিন্তু আমরা আসলে এখনো সেই সংকীর্ণ রয়ে গেছি। আমাদের আপুর বাবাকে বলতো যে মাস্টারের মেয়ে কাপড় বেচে, কথাটা শুনতে আসলে খুবই কটাক্ষ করে কথা বলা, খুবই বাজে টাইপের কথা। তো আমার কাছে মনে হয় যে আসলে কোনো কাজকেই ছোট করে দেখা উচিত নয়। এবং উদ্যোক্তা আসলে এখন তো উদ্যোক্তারাই বাংলাদেশের পণ্য বিশ্বের দরবারে তুলে ধরছেন। সো উদ্যোক্তারা কিন্তু অনেকের ক্ষেত্রে অনেক বেশি সফল। এবং আপুর বাবা, তাকে আমি আসলেই সালাম জানাই এবং শ্রদ্ধা জানাই যে আপুর বাবার মতো আমাদের ঘরে ঘরে যদি আমাদের বাবারা, আমাদের ভাই বোনেরা এবং আমাদের সহযোদ্ধা যারা আছেন, সহযোগী যারা আছেন, আমাদের জীবন সঙ্গী থেকে শুরু করে সবাই যারা আছেন, সবাই যদি এভাবে আমরা নারীদেরকে সাপোর্ট করি, তাহলে সেই নারীর সফলতা কেউ ঠেকাতে পারবে না। আমি তাই সবাইকে অনুরোধ করব, নারীর হাতটা একটু ধরুন, সেই নারী এগিয়ে যাবেই। আপু একটু বলবেন যে আপনি এখানে আপনি বলেছেন জিপসাম নিয়ে কাজ করছেন, তারপর হচ্ছে ক্যান্ডেল নিয়ে কাজ করছেন, তো ওইগুলো আসলে এত কিছু করে আপনি সময়টা কিভাবে আপনি করেন একটু বলেন তো অ্যাডজাস্ট। আপু আসলে সময় কখনো হয় না, সময় করে নিতে হয়। আচ্ছা আচ্ছা। আমরা দেখা গেছে আমি পেন্টিংটা যখন করি তখন আমি একটা সময় মেনটেন করি, আমি ক্যান্ডেলটা যখন করি ওইটা একটা সময় মেনটেন করি, এবং জিপসামটা যখন করি মানে একটা কাজ যে আমি পেন্টিং কাজ করতেছি ওইটার সাথে আমি জিপসামের কাজটা করতে পারি, কারণ আমার ওই কাজটা রাইকে না ওই কাজটাই আমার দেখা গেছে সাথে সাথে শেষ হয়ে যায় না। আমি যখন পেন্টিং করি এটা একটু সময় দিতে হয় শুকানোর জন্য, ওইটার সাথে আমি জিপসামটা করে ফেলতে পারি। তো এটা করার পরে দেখা গেছে এটা শুকানোর পরে আমি ক্যান্ডেলটা একটা নীরবে রাত্রে যখন আমি বসি তখন দেখা গেছে ক্যান্ডেলটা করে নিতে পারি। চমৎকার। তার মানে একজন নারী, তাকে সংসার দেখতে হয়, তাকে সন্তান দেখতে হয়, তারপর নিজের জন্য যে সময় সেই সময় সে কিন্তু তার নিজের উদ্যোগের কাজ করে। আর এই আপুরা তারা রাত জেগে জেগে নতুন নতুন উদ্ভাবনী শক্তি তৈরি করে নতুন নতুন পণ্য তৈরি করেন, নতুন নতুন ডিজাইন তৈরি করেন। সো নারীরা রাত দিন পরিশ্রম করতে পারে, এই কারণে আমরা সবসময় বলি যে আমরা নারী, আমরা সবটাই পারি। আপু একটু বলবেন যে আপনার হচ্ছে আসলে কোনটা দিয়ে আসলে আপনার বেশি নাম হয়েছে, আপনার এই হ্যান্ড পেইন্ট, আপনার হচ্ছে এই এটা কি ইকো পণ্য নাকি হচ্ছে আপনার জিপসাম বা ক্যান্ডেল, কোনটা দিয়ে? আমার হ্যান্ড প্রিন্টিং দিয়ে নাম হয়েছে সবচেয়ে বেশি। আমি আমি সিগনেচার আইটেম, এবং আমি সবসময় হ্যান্ড প্রিন্টিং কাজ করি সিজনালি। ধরেন এখন বর্ষাকাল, আমি বর্ষাকালের একটা কিছু থিম নিয়ে, ধরেন এখন বর্ষাকালে আমার কি কি ফুল ফুটতেছে আমি সেই জিনিসটা লক্ষ্য করি, যে আমার এখন কদম ফুল আছে,
তো আচ্ছা। কদম ফুলটাতে মানে কি ধরনের ডিজাইন করা যায়, এবং প্রত্যেকটা কাজ করার জন্য আমি প্রত্যেকটা কাজে রিলেটি খুঁজি, যে আমরা একটা রং দিয়ে মানে দেখা গেছে তুলি দিয়ে কাজ হয়ে যায় না। আমি যখন মানে যাই আসলে আমি কদম ফুলটা যে আঁকলাম, আসলে কদম ফুলটা একটু নিই তো হাতে, তখন এটার ভিতরে দেখি কি কি কালার আছে। আচ্ছা, তো এই ডিটেলসটা আঁকার চেষ্টা করি। তো আর এটার জন্য আমার কাজটা সবাই পছন্দ করে, হ্যান্ড পেন্টিংটা। যে এক কথায় এক সময় যে বলতো যে আসলে তোমার কাজটা কেমন জানি, কিন্তু এখন সবাই আমার কাজটা বলে আপু আপনার কাজটা সুন্দর। চমৎকার। তো সেই- এইটা মনে হয় আপনার নিজের করা? হ্যাঁ হ্যাঁ, ওইটা আমার নিজের করা। একটু আমরা একটু দেখি, একটু আমরা এটা দেখি। হ্যাঁ, ওইটা হচ্ছে এই আঁচল এবং হ্যান্ড আচ্ছা। প্রিং এবং হ্যান্ড টিচ কাজ করে নিছি। হ্যান্ড স্টিচ, এটা কি এই হ্যান্ড স্টিচ এটা আপনার করা? জি। আচ্ছা, আমরা এটা কি কাস্টমাইজ করবার সুবিধা আছে? ধরেন আপনি এই শাড়িটা এই ওয়ান পিসটা করেছেন, এখন আমি যদি এখানে ধরেন কাস্টমাইজ করতে চাই, আপনি কি ওটা করে দিবেন? হ্যাঁ, আমি করে দিব। আচ্ছা আচ্ছা, চমৎকার। কাস্টমাইজ করে যারা ড্রেস তৈরি করতে চান, আপনারা কিন্তু হচ্ছে আমাদের শেখ সোমা আপুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপু আমাদের একটু বলবেন, আপনার কি কোনো পেজ আছে যেখানে আমরা অনলাইনে আপনাকে পেতে পারি? হ্যাঁ, আমার পেজের নাম হয়েছে ইচ্ছেগুড়ি। ইচ্ছে ঘুরি। আপনারা হচ্ছে যারা হচ্ছে আপুর সঙ্গে কাজ করতে চান, যারা ইকো প্রিন্ট নিয়ে কাজ করতে চান, যারা হ্যান্ড প্রিন্ট নিয়ে হ্যান্ড পেইন্ট নিয়ে কাজ করতে চান, এরপরে হচ্ছে আপু হচ্ছে ক্যান্ডেল করে, জিপসাম নিয়ে কাজ করে, যারা আপুর সঙ্গে কাজ করতে চান বা আপুর কাছে শিখতে চান, তারা ইচ্ছে ঘুরি পেজে নক দিতে পারেন, বা সরাসরি শেখ সোমা আপুর পেজে আপুকে আইজিতেও নক দিতে পারেন। আপু কিন্তু খুবই হেল্পফুল। আপনারা হচ্ছে যে কোনো কাজে, আপনারা যে কোনো ইনফরমেশনের জন্য বা যে কোনো সাহায্য সহযোগিতার জন্য আপনারা আপুর সঙ্গে যোগাযোগ করতে পারেন ইচ্ছে ঘুরি অথবা শেখ সোমা আইজিতে। আপু এবার একটু আমাদের বলবেন যে আপনার হচ্ছে ক্যান্ডেলগুলো যে করেন, তো ওটা এগুলো সবকিছু মানে সব পণ্য নিয়ে আপনি কি কোনো মেলা করেন? হ্যাঁ, আমি বিভিন্ন মেলা, যেমন আমাদের জেলাতে ধরেন বাণিজ্য মেলা, এরপরে আদার্স যে উদ্যোক্তাদের মেলা হয় সবগুলো মেলা, এবং ঢাকা বিভিন্ন মেলা আছে আমি মেলার মধ্যে, এবং যে মেলাগুলো হয় আমি সব জায়গায় মেলাগুলো করি আর কি। আচ্ছা আচ্ছা, আপনার কি মনে হয় মানে মেলা করা একটা উদ্যোক্তার জন্য কতখানি জরুরি আপনি বলে মনে করেন? যেমন আমি শেখ সুমা, যে আমি আমার যে একটা পরিচিতি আছি, যে আমাকে কেউ চিনতো না, কিন্তু একজন মেলার মধ্যে যদি কেউ অ্যাটেন্ড করে, যে মেলার মধ্যে, তো এখানে দেখা গেছে হাজার হাজার মানুষ আসে, এবং বিশেষ করে সেই প্রোডাক্টটা, জি, মানে প্রোডাক্টটা সম্পর্কে আপনার পরিচিত হয়ে যায়, তারা এসে দেখতেছে আপনি কি নিয়ে কাজ করতেছেন বা কি করতেছেন, মানে এইটাই আমি মেলার মাধ্যমে আমি অনেক পরিচিতি। তো আমার মেলার মধ্যে যে কাস্টমার গুলা, এইগুলাই দেখা গেছে বারবার রিপিট করে আসে আর কি। আচ্ছা আচ্ছা, চমৎকার। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মেলাতে হচ্ছে আপনার পণ্যের গুণগত মান সম্পর্কে জানানো যায়, ব্র্যান্ডিং হয়, নতুন ক্লায়েন্ট তৈরি হয়। আচ্ছা আচ্ছা, চমৎকার। তার মানে আপনি কি সাজেস্ট করবেন যে নতুন উদ্যোক্তা বা নতুন পুরাতন সব উদ্যোক্তাদের মেলা করা উচিত বলে মনে করেন আপনি? হ্যাঁ, আমি মনে করি যে মেলা হয়তো নতুন উদ্যোক্তা যারা তারা করতে পারে না, যেমন আমাদের মতো অনেকেই উদ্যোক্তা আছে, তারা ইচ্ছে করলে কিন্তু তাদের স্টলে যায় বসতে পারে, যে আসলে এই জিনিসটা কিভাবে সেল করতেছে, বা এটার গুণগত মান কি, বা আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি এটা আমি কিভাবে সেল করতে পারবো। তারা যদি এভাবেও অ্যাটেন্ড করে, প্রত্যেকটা উদ্যোক্তা আপারা এতে কিন্তু সহযোগিতা করে, তারা যদি এই কাজটা করে, তাহলে দেখা গেছে অবশ্যই তাদের একটা পরিচিতি চলে আসবে। দেখা গেছে আমি যেমন আমার নিজের থেকেই এখন কিন্তু আমাকে আমার নামে কেউ চিনে না, আমাকে আমার কাজের সম্পর্কে কেউ যদি বলে, আমি যদি বলি আমার নাম সুমা, ও শেখ সুমা আপু, ওই যে আপনি হ্যান্ড প্রিন্ট নিয়ে কাজ করেন না, আচ্ছা, এই যে একটা পরিচিতি, আমি মনে করি যে এই পরিচিতিটা মেলার মাধ্যমে অনেক চলে আসে। চমৎকার। আপনার কি মনে করেন একটা উদ্যোক্তার পণ্যটা বেশি ভালো হওয়া দরকার নাকি তার ফেস ভ্যালুটা বেশি মানে দরকার? মানে ফেস ভ্যালুতেই মানুষ পরিচিত না, যখন সে কাজের পরিচিতি বাড়বে ফেস ভ্যালু এমনিতেই বাড়বে। আচ্ছা আচ্ছা, আপু আপনার হচ্ছে এই ড্রেস বলেন, শাড়ি বলেন যেটা আপনি করেছেন, বা অন্যান্য যে সকল কিছু, এগুলো যখন আপনি হচ্ছে প্রদর্শন করেন বা পেজে দেন, ওটা কিভাবে দেন? আপনি পরে দেন নাকি কোনো মডেল নিয়েছেন? না, আমি প্রথম তখন আসলে আমার তো একটা মডেল নিলে 5,000-3,000 টাকা লাগে, তখন তো আমার হাতে 5 টাকা 3 টাকা ছিল না, কারণ আমার এই মনোবল ছিল না যে আমি উদ্যোক্তা হব। তো আমার পণ্যের মডেল আমি নিজেই, আমার পণ্যের মডেল দেখা গেছে আমি বিভিন্ন ভাবে, অনেকে যে ফেসবুকে ইনকাম করে, তো আমার তো ইনকামের প্রয়োজন নাই,
আমি আমার আপনাদের কাজ নিপুণতা আমার থেকে আমার কাজ পণ্য দিয়ে আসে। আমি পণ্য দেখা গেছে আমার মন চাইছে আমি নিজের মতো করে ঢং ঢং করে আমি ভিডিও দিচ্ছি। তো এই যে একটা পরিচিতি তখন দেখা গেছে আরে তোমাকে তো মানে তোমাকে সুন্দর লাগছে সেটা একটু কমেই বলে বলে তোমার শাড়িটা সুন্দর, তোমার জামাটা সুন্দর, বুঝতে পারেন? তো এই এই এটা আমি মনে করি এটা খুব মানে নিজের জন্য মানে আমি মডেল কেউ করি না, আমার পণ্যের মডেল আমি নিজেই। চমৎকার, খুবই ভালো লাগলো যে নিজেই পণ্য তৈরি করছেন, নতুন নতুন ক্রিয়েশন করছেন এবং সেগুলোর মডেল তিনি নিজেই, এবং সেই শাড়ি বা ড্রেসটি পরে তিনি নিজেই প্রদর্শিত হচ্ছেন খুব সুন্দর করে, তার হাতের তৈরি কাজ। এবং যখন হচ্ছে তিনি নিজে ওইটা পরে যখন ছবি তুলছেন এবং সেই ছবিটি দেখে যখন অসংখ্য মানুষ অর্ডার দিচ্ছে, একজন উদ্যোক্তা জীবনে আর কি লাগে বলেন? এটাই উদ্যোক্তা জীবনের সফলতা। আপু এবার একটু বলবেন যে আপনি যে ক্যান্ডেল নিয়ে, মানে আপনি যদি একজন উদ্যোক্তা ধরেন শুধু ক্যান্ডেল নিয়ে কাজ করতে চায় বা জিপসাম নিয়ে, আপনার কি মনে হয় যে সে একটা সংসার চালাতে পারবে বলে মনে হয়? জি আপু, ধরেন আমি জিপসাম 1 কেজি জিপসাম দিয়ে ধরেন আমাদের ফুলে মানে জিপসাম দিয়ে বিভিন্ন প্রোডাক্ট হয়। তো আমার দেখা গেছে যে আমি একটা জিনিস যদি দেখি যে আমার এই জিনিসটার চাহিদা বেশি, যেটা হচ্ছে আমি যখন কাজ করি ফুলদানি নিয়ে, আচ্ছা, ওই ফুলদানিটা দেখা গেছে আমি যদি একটা জিপসামের মনে করেন আমি 50% মানে আমার 50-50 লাভ থাকে, কারণ এটা আমার হয়েছে আমি একসাথে কিনে নিচ্ছি এবং নিজে তৈরি করছি। মানে দেখা গেছে এই যে এই বিষয়গুলা, তো একটা সংসার দেখা গেছে ইজি ভাবে চলে যায় যদি জিপসাম এবং ক্যান্ডেলটা নিয়ে কাজ করে। আর আমার মনে হয় যে প্রথম একজন ধরেন বেশিরভাগ স্টুডেন্ট আছে যে উদ্যোক্তা আছে, আবার যে সাংসারিক কাজ করে সে কিছু ইনকাম করতে চায়, তো দেখা আমার মনে করি যে এইসব ছোট ছোট কাজ দিয়ে শুরু করতে হবে। যদি মনে করেন আরেকটা জিনিস হচ্ছে অনেকে যা 5 লাখ 10 লাখ টাকা দিয়ে ইনভেস্ট করে বিজনেস শুরু করে, কিন্তু দিন শেষে তারা কিন্তু হয় না। আপনি 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 শূন্য হাতে তা হয় না, তো আপনি কিছু ইনভেস্ট করেন অল্প, এই অল্প দিয়ে আপনি যখন শুরু করবেন তাইলে এটা থেকে আপনার লাখ টাকা আসবে। আর মোট কথা একটা কথা হচ্ছে আপনি যখন কামলা সাজবেন তখন কামলা আরেকজন কাটাইতে পারবেন। মানে আমার ভাষায় যে আমি যদি মনে করেন কাজ করতে পারি আমি আরেকটা লোকেরা কাটাইতে পারবো। হ্যাঁ, জানার দরকার, এজন্য আর কি প্রত্যেকের কাজ শেখার দরকার। তো এখান থেকে ইনকাম আসে। যেমন এখন আমার মনে করেন আমি নিজেই বলি, যেমন আমার প্রোডাক্ট বা আমার যে আমি সেল করি, এক সময় দেখা যাচ্ছে আমার বাবার কাছ থেকে ভাইয়ার কাছ থেকে টাকা নিতে হচ্ছে, কিন্তু এখন আমার যে চাহিদাগুলো পূরণ করার জন্য আমি নিজেই সেটি পূরণ করতে পারি। আচ্ছা আচ্ছা, এই জন্য দেখা গেছে প্রত্যেকটা মেয়েরে আমার উচিত কিছু না কিছু করার দরকার। আর ছেলেরা এখন আমি মনে করি যে 90% ছেলেরাই কিন্তু এখন মেয়েদেরকে মানে উৎসাহিত করে বা কাজে সহযোগিতা করে। এই জন্য আমি মনে করি প্রত্যেকটা মেয়ে ঘরে বসে না থেকে কাজ করুক। চমৎকার বলেছেন। তার মানে আপনি বোঝাতে চেয়েছেন প্রত্যেকটা নারীর আসলে ব্যক্তি স্বাধীনতার সঙ্গে সঙ্গে স্বাবলম্বী হওয়াটাও অনেক বেশি জরুরি। আপনি যদি আজকে স্বাবলম্বী হন তখনই কিন্তু আপনার পছন্দের জিনিসটি, আপনার শখের জিনিসটি আপনার নিজের টাকায় করতে পারবেন। এবং স্বাবলম্বী হলে শুধুমাত্র কেনাকাটা না, আপনার আত্মবিশ্বাস বাড়বে, আপনি জীবনকে নতুনভাবে দেখবেন, নতুনভাবে আপনার বাঁচতে ইচ্ছা করবে। তাই আমার মনে হয় যে সকল নারীকে স্বাবলম্বী হওয়া দরকার। আপু এবার একটু বলুন যে আপনি আসলে কত টাকা নিয়ে আপনার উদ্যোক্তা জীবন শুরু করেন, এটা একটু বলবেন আমাদের। আমি একদম যখন ফার্স্ট এই সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, আমার এক ছাত্রের মা উনি আমাকে দিছিল, প্রথম একটা অর্ডার দিছিল, সেটা আমি দেখা গেছে যেহেতু গ্রামের মেয়ে টুকটাক কাজ পারি, সেটা হচ্ছে পিঠা নিয়ে ভালো পিঠা পারতাম, তো নকশি পিঠা নিয়ে বললো আপা কাজ শুরু করেন। তো এর মধ্যে উনি যখন আমাকে একটা অর্ডার নিয়ে দিছিল তখন আমি ওই একটা অর্ডার দিছিলাম 150 টাকা দিয়ে। আচ্ছা, ওই 150 টাকা দিয়ে আমার আসছিল 700 টাকা। ওই 700 টাকা থেকেই পরে আস্তে আস্তে, আর আমি যখন হ্যান্ড পেন্টিংটা শুরু করি তখন আমি 1500 টাকা দিয়ে শুরু করছিলাম। আচ্ছা, চমৎকার। মানে বলা যায় নামমাত্র মূলধন নিয়ে আপু শুরু করেন। তো অনেকেই চিন্তা করেন, আমাদের অনেক আপুরা ভাইয়ারা অনেকেই বলেন যে আমার তো মূলধন নেই, আমি কেমন করে উদ্যোগ শুরু করব। তো আমার এই অনুষ্ঠানে, এই নারী উদ্যোক্তা সফলতার এই গল্প অনুষ্ঠানে অনেক নারী উদ্যোক্তারা এসেছেন যাদের মূলধন অনেকের প্রায় ছিলই না, আর অনেকে মাত্র 4 থেকে 5,000 টাকা দিয়ে শুরু করেন। তো তারা যদি পারেন আপনারা কেন নয়? আমার মনে হয় এক একটা নারী উদ্যোক্তা যারা আমার এই অনুষ্ঠানে এসেছেন আপনাদের প্রত্যেককেই আপনাদের অনুপ্রেরণা, আপনাদের উৎসাহের উৎস হতে পারে। আপু এবার একটু বলবেন যে একটু অন্যদিকে চলে যায়, আমরা ভিন্ন দিকে। সেটা হচ্ছে আপনি যখন কাজ করেন, তো যখন নিজের মনে এই যে হ্যান্ড পেইন্ট করেন, তখন আসলে আপনি কি গান শুনেন বা কবিতা শুনেন বা কি করেন আপনি একটু ওই সময়টায়? আমি তো বেশিরভাগই দেখা গেছে
রিলস দেখি আচ্ছা। আর একটু মাঝে মাঝে গান দেখি, কিন্তু এতটা বেশি হয় না, কারণ কাজের মধ্যে আপনার যখন মানে একটা কাজের ডিটেলস আনতে গেলে আপনি অন্য কিছু মাথায় সেট আপ হয়ে যায় না। তো বেশিরভাগ দেখা গেছে মাথার মধ্যে অনেক চিন্তাধারা চলে আসে, আচ্ছা, তারপরেও অনেকটা চিন্তাধারা চলে আসে যে কাজটা আসলে কাজটা নিয়ে কিভাবে আগানো যায়, কাজ জি। করা যায়, এরকম আর কি। আচ্ছা, তো আমার দর্শকদের আমরা তো আসলে একটু গান বা কবিতা কিছু শোনাতে বলি, আপনি আসলে কি শোনাতে চান, একটু যদি শোনাতেন। আসলে আমি গানও পারি না, আর এত মানে ভালো করে কবিতাও বলতে পারি না, আচ্ছা। তবে আমি কিছু কথা বলতে পারি। জি। যেমন কাজ নিয়ে আমি বলি জি। যে আসলে মানুষ বদলে যায় কিন্তু কাজ কিন্তু বদলে যায় না। জি। মানুষ বদলে যায় সময়ের স্রোতে, কাজ থেকে যায় স্মৃতির পাতায়। আর মানুষ চলে যায়, সম্পর্কটাও নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, কাজ শুধু নিজের পরিচয় হিসাবে, নিজের সফলতা হিসেবে থেকে যায়। চমৎকার, খুব মানে কথাটা দেখেন আপনার একটু অন্তর্নিহিত তাৎপর্য কিন্তু অনেক, যে আসলে একটা সময় সবই চলে যায় আমাদের, কিন্তু কাজের সফলতা বা কাজের স্বীকৃতি স্বরূপ সেই কাজটাই কিন্তু থেকে যায়। সো আমার মনে হয় যে সবাই উল্টাপাল্টা সময় নষ্ট না করে, অযথা এখানে সেখানে সময় নষ্ট না করে কিছু একটা শিখুন, আপনার স্কিলকে আরও বেশি ডেভেলপ করুন এবং আপনি নিজে কাজ করুন, অন্যকে কাজ শেখান, দেশকে এগিয়ে নিয়ে যান, নিজেকে এগিয়ে নিয়ে যান। আপু এবার একটু বলবেন যে প্রত্যেকটা সফল পুরুষের পেছনে একজন নারীর অবদান থাকে বলা হয়, তো আপনার সফলতার পেছনে আপনি এই অবদান কাকে দিতে চান? আমার পরিবার, আচ্ছা আমি যুব উন্নয়ন অধিদপ্তরকে দিতে চাই। আচ্ছা আচ্ছা। তো এবং দেখা গেছে আমার আত্মীয় স্বজন, বিশেষ করে আমার ফ্যামিলি থেকেই আমি সহযোগিতা, আমার বাবা বাহ। আর আমার ভাইয়ারাও সাপোর্ট করছে। বর্তমানে কিন্তু এগুলো দেয় না ফ্যামিলি থেকে, যে ভাইয়ারা আসে এরপরে। তো আমার দেখা গেছে আমার প্রথম যে সাপোর্টটা করেছিল সেটা হচ্ছে আমার মেজো আপু। ওই আমি ফার্স্টে যখন 150 টাকা নিয়ে শুরু করি, তো আমার যে কোনো সমস্যা যখন হয় তখন দেখা গেছে ভাইদের কাছে তো আর সরাসরি বলতে পারি না, তো আপুর কাছে মাধ্যমে বলে তারপরে আমার কাজটা শুরু করছিলাম আর কি। আচ্ছা, চমৎকার। তো আপুর পরিবার পুরোপুরি সাপোর্ট দিয়েছেন, তার বাবা, তার ভাই বোনেরা তার প্রতিটি কর্মক্ষেত্রে উৎসাহ দিয়েছেন, সাহস জুগিয়েছেন। আমার কাছে মনে হয় আমি সমস্ত নারীদের যারা সঙ্গীরা আছেন, তারা বাবা মা, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, হাজবেন্ড, সন্তান সবাই হতে পারে। আপনারা একটু নারীকে তার অগ্রযাত্রা একটু হাতটা টেনে ধরবেন, সেই নারীর সফলতা কেউ আটকাতে পারবে না। হাতটা একটু ধরবেন, নারী এগিয়ে যাবে স্বমহিমায়। আপনি একটু বলবেন যে এবার যে আপনার এই কাজ দিয়ে আপনি কি কারো কর্মসংস্থানের সুযোগ করে দিতে পেরেছেন? সেই কথা যদি বলতে চাই, অসংখ্য। কারণ আমি গ্রামের মেয়ে, তাকি শহরে ঠিক আছে, কিন্তু একদম প্রত্যন্ত অঞ্চলে আমি গিয়ে কাজ করছি। আচ্ছা। এবং সেখান থেকে যে মেয়েরা কাজ করতেছে তারা যখন কিছু না, তারা দেখা গেছে আমার এখান থেকে ট্রেনিং নিয়ে তারা উদ্যোক্তা হচ্ছে, তারা নিজেরা ইনকাম করতেছে, নিজেরা চলতে পারতেছে। তো এই যে সফলতাটা আমি মনে করি আমার ওদের এই সফলতাটা দেখলে আমার ভালো লাগে। তবে আমার একটা জিনিস মনে হয়, অনেকে বলে যে ওইটা শিখাতে চায় না, ওইটা শিখাতে চায় না, কিন্তু আমার মনে হয় যে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ছি বা প্রাইমারি স্কুলের টিচাররা মনে করে যে এই জিনিসটা যে আমার স্টুডেন্টরা দেশের কর্ণধার হবে, এই চিন্তাটা করে কিন্তু সে শিখায় না। তো আমি এই জিনিসটাই চিন্তা করে শেখাই যে আমার স্টুডেন্টরা যেন আমার চেয়ে ভালো করে, আমার চেয়ে বেস্ট কিছু করে, আমি সেই আশাটা নিয়েই তাদেরকে শিখাই এবং চেষ্টা করি। চমৎকার বলেছেন যে অনেকে মানে এটাকে আসলে কি বলে, সংকীর্ণতা, আমাদের মনের সংকীর্ণতা বলতে পারে, যে ও কেন আমার কাছ থেকে বেশি ভালো করবে, আমার চাইতে ও ভালো করতে পারে না, এরকম একটা মন মানসিকতা আমাদের অনেকেরই আছে। কিন্তু এখানে সোমা আপু একদমই ব্যতিক্রম। সে চায় তার স্টুডেন্টরা তাকে ছাপিয়ে উঠে যাক, তার থেকে অনেক গুণ ভালো কাজ করুক। তো আমার মনে হয় ঘরে ঘরে সোমা আপুর মতো এরকম নারী উদ্যোক্তাদের আমাদের আসলে অনেক প্রয়োজন, যারা শুধুমাত্র নিজেরাই নিজেদের চিন্তা করবে না, তারা আশেপাশে সবাইকে নিয়েই তারা এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবে। আমরা নারীরা কারো প্রতিদ্বন্দ্বী নই, আমরা একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে চাই। তাই আমি সকল নারী উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা প্লিজ নিজেদের এই বৈষম্য, নিজের সংকীর্ণতা এবং এই কি বলে এই রেষারেষির এই মনোভাব থেকে দূরে
চলে আসুন এবং একে অপরের হাত ধরে এগিয়ে যান। আপনি একা কখনো ভালো থাকতে পারবেন না আপনার আশেপাশের মানুষ যদি ভালো না থাকে। তাই আশেপাশে সবাইকে নিয়ে ভালো থাকার উদ্দেশ্যে আপনার সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া উচিত। আপু এবার একটু বলবেন যে আপনি যখন বাণিজ্যিকভাবে যেটা বললেন যে 1500 টাকার কাজ করলেন, যখন ওই টাকাটা আপনার কাছে আসলো, মানে প্রথম আপনার পণ্য বিক্রি করে আপনার যে টাকা, ওই অনুভূতিটা যদি আমার দর্শকদের একটু বলতেন। নিজের আসলে আমি তো কোনো বুঝতেই পারি নাই যে আসলে আমার ফ্রেন্ড সার্কেলরা সবাই চাকরি করে, মানে আমি একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম, যে ডিপ্রেশনের ভিতরে যে আসলে কি। তো আমি সেখান থেকে ছোট্ট একটা কাজ করে, যেখানে একটা মেয়ে স্বপ্ন দেখে সে চাকরি করবে, তার চাকরি হয় নাই, সে বিজনেস থেকে তার টাকা আসছে। তো সেই টাকাটা আমি একটা মানে আমার পেজে না, আমার আইডি থেকে আমি একটা পোস্ট দিয়েছিলাম, আমার সেই অনুভূতিটা জানাই। আমার সেই অনুভূতিটা একটা অন্যরকম ছিল। আমি এমনি দিয়ে টাকা যাই ইনকাম করি, কিন্তু সেই অনুভূতিটা ছিল আমার একটা মানে কি বলবো, সেই প্রথম ভালোবাসার মতো। খুব ভালো বলেছেন, সেই প্রথম ভালোবাসার মতন। আসলে প্রথম উপার্জিত টাকা বা প্রথম উপার্জনের ওই অনুভূতিটা কোনো কিছু দিয়ে আসলে ব্যাখ্যা করা যায় না। এটা অন্যরকম একটা ভালোবাসা এবং ভালো লাগার স্মৃতি হয়ে আজীবন মনে কোথায় একটা স্থান পেয়ে যায়। আপু অনুষ্ঠানের একদম শেষের দিকে আমরা আপনার কাছে একদম শেষ প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে বর্তমানে শেখ সুমা আপু যে অবস্থানে আছেন, আগামী 5 বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান? আমি আগামী 5 বছরে মানে এমন জায়গায় দেখতে চাই যেন আমার মতো আরো 10টা সুমা উঠে আসে, এবং সেখানেই আমার স্বপ্ন একটাই। আমি আসলে অনেকেই বলে আমি কেন মানে একটা শপ দেই না বা আউটলেট কেন নেই না, কিন্তু আমার স্বপ্ন যে আমি একটা কারখানা দিব, কারণ সেটা আমার ব্র্যান্ড থাকবে। অনেকে বলে তুমি হোলসেল দাও বা এরকম, কিন্তু আমার এরকম চিন্তা নাই, কারণ আমার হচ্ছে বাটা একটা মানে একটা ব্র্যান্ড, মানে তারা যে তাদের ব্র্যান্ড নিয়ে চলে, তো আমি সময় ইচ্ছে করি সেই ব্র্যান্ডটা নিয়ে থাকতে চাই। তো আগামী 5 বছরের পরে আমি দেখতে চাই যে আসলে আমার সেই ব্র্যান্ডটাকে আমি রাখতে পারি কিনা, এবং ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার জন্য সেই ব্র্যান্ডটা থাকে। চমৎকার, খুব সুন্দর বলেছেন যে আপু তার 5 বছর পর তার ইচ্ছে ঘুড়িকে একটা ব্র্যান্ডে পরিণত করতে চান। তিনি চান যে দেশের সর্বস্তরের মানুষ তাকে এক নামে ইচ্ছে ঘুড়ি শেখ সুমা বলে চিনুক এবং তার পণ্য পুরো দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সমস্ত জায়গায় তার পণ্য পৌঁছে যায় এবং শুধুমাত্র দেশে নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাঝেতেও যেন শেখ সুমাপুর ইচ্ছে ঘুড়ি নিয়ে সে যেন রাজ করতে পারে। আমরা সুমাপুর এই ইচ্ছে বা স্বপ্নের জন্য শুভকামনা বা দোয়া করতেই পারি। সোমাপু অসংখ্য ধন্যবাদ, আমাদের এই অনুষ্ঠানে আপনি এসেছেন, আপনার মূল্যবান সময় দিয়েছেন, কৃতজ্ঞতা। আপুকেও আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এমন একটা অনুষ্ঠানে আসতে পারছি বা নিজেকে প্রকাশ করতে পারছি, বা দেখা গেছে আসলে এই আমাদের এই ছোট ছোট বিষয়গুলো জেনে আরো 10টা মেয়ে এগিয়ে আসবে। তো আমার শেষ কথায় যে আমরা সবাই চাকরি করব না, চাকরি দিব, এরকম চিন্তাধারা রাখি। যে আসলে আমরা চাকরি করতে চাই না, আমি চাকরি করব বা চাকরি দিব এরকম না, আমি চাকরি দিব, এরকম একটা মনোভাব নিয়ে আমরা আগে এগিয়ে যাই, তাইলেই সবাই সফল। চমৎকার বলেছেন। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21 সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তা সফলতার গল্প আজকের এই পর্বটি শেখ সুমাপুর আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো? আপনাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুল করবেন না। আর আপনারা যারা এই অনুষ্ঠানে আসতে চান আপনারা আমাদের ইনবক্স করতে পারেন, অথবা স্ক্রলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, সেখানে আপনারা নক দিতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা।